নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। অবশেষে এসডিপিও অফিসে দেখা মিলল অনুব্রত মণ্ডলের, তবে সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে। নির্দিষ্ট দুটো হাজিরা তিনি একেবারে অনুপস্থিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গতকাল তার বেড রেস্টের সময়সীমা শেষ হয়েছিল। তারপর হাসি মুখেই দেখা গেল অনুব্রত মণ্ডলকে। 2 ঘন্টা সেখানে থাকলেন তিনি। যদিও প্রশ্ন উঠছে, বোলপুরের আইসি তার দুটো ফোন নেওয়া হলেও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোনটা কেন নিল না পুলিশ? পুলিশের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যেই সেই সম্পর্কে তাদের বক্তব্য রাখা হয়েছে, দেখাবো আপনাদের। এবং তার পাশাপাশি অবশ্যই ইতিমধ্যেই ডিজিপিকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন, যেখানে তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট 72 ঘন্টার মধ্যে চেয়ে পাঠানো হয়েছে। যারা রয়েছেন আমাদের সঙ্গে আলোচনার জন্য, প্রথমে পরিচয় করে দিই। ভাস্কর সেনারায় রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, সুব্রত দত্ত, আইনজীবী শীর্ষেন্দু সেনারায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। পরপর দুবার হাজিরা এড়িয়েছিলেন, শনিবার আর রবিবার। যাননি অনুব্রত মণ্ডল। অবশেষে গতকাল বোলপুরের এসডিপিও অফিসে পৌঁছলেন তিনি। কার্যত লুকিয়ে ঢুকলেন পেছনের গেট দিয়ে। এর আগে পুলিশের তলবের উত্তরে তাদের হাতে কেষ্ট ধরিয়ে দিয়েছিলেন বেড রেস্টের পরামর্শ দেওয়া মেডিকেল সার্টিফিকেট। পুলিশও কিন্তু উচ্চবাচ্য করেনি সেটা দেখার পর। অবশেষে ডক্টর হিটলার চৌধুরীর পরামর্শ মেনে বিশ্রাম নিয়ে 5 দিনের মাথায় উপস্থিত হলেন এসডিপিও অফিসে। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ হলো, বেরোলেন এবং সোজা ঢুকে গেলেন বোলপুরের তৃণমূল পার্টি অফিসে, যেখানে তিনি গিয়েছিলেন শনিবার দুপুরেও। আমি 2 দিন দেখি, তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি, তারপর 2 দিন চালচলন দেখবেন, তারপর অনুব্রত কি করবেন প্রশ্ন এখন সেটাই। কিন্তু পুলিশ কি বলছে, যে মোবাইল ফোন থেকে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করেছিলেন, এই ফোন কিন্তু সেদিন তিনি জমা দিলেন না। আর তারপরে প্রশ্ন উঠছে, আইসির দুটো ফোন জমা হলো, বাজেয়াপ্ত হলো, কিন্তু যে ফোনটা করা হয়েছিল, যে ফোন থেকে কদর্য কথা বলা হয়েছিল অনুব্রত মণ্ডলের, সেই ফোন কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে গেল, তারপরও পুলিশ জমা দিল না। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অপরাধ যে করলো তাকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সেই অপরাধটা নিয়ে চর্চা কেন হচ্ছে সেটা নিয়ে ওদের আপত্তি। এবং পুলিশকে বলা হয়েছে ওই তার মোবাইলটা জমা নিয়ে নিয়েছে পুলিশ। কাকের মাংস খায় না, কিন্তু এখানে পুলিশের মাংস খাচ্ছে। অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড় দেওয়া হলো? অনুব্রত মণ্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? এবার যদি অনুব্রত মণ্ডলের সেই ফোন হারিয়ে যায়, তথ্য প্রমাণ নষ্ট হয়, কিংবা কেষ্ট মণ্ডল নিজেই যদি তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেন, তখন কি হবে? তার দায় কে নেবে? কি এমন ওষুধ তিনি খান যে 1 সপ্তাহ আগের ঘটনা একেবারে ভুলে গেলেন? পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন অনুব্রত মণ্ডলের দেওয়ার যে উত্তর, সেই সমস্তটাই রেকর্ড করে রাখা হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে। কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না, তাই আপাতত সিডিআর মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় বা তিনি যে দাবি করেছেন তা যদি না মেলে, তাহলে ফোন নেওয়া হবে। আমি আলোচনায় আসি, শীর্ষেন্দুদাকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দুদা, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সবটাই কিন্তু দেখুন উলট পুরাণ। অনুব্রত মণ্ডল যে কদর্য কথা বলেছিলেন, কার্যত তাকেই সমর্থন করেছিলেন টিএমসিপি বীরভূম সভাপতি। তিনি কিন্তু সাসপেন্ড হয়ে গেলেন। যেদিন হাজিরা দিতে ডাকা হয়েছিল, নির্দিষ্ট সময় 4 ঘন্টা আগে পৌঁছে গেলেন বিক্রমজিৎ সাউ। অনুব্রত মণ্ডলকে দেখুন ধীরে সুস্থে নিজের পছন্দ মতো সময়, হাসি মুখে, সামনের দরজা দিয়ে নয় পেছনের দরজা দিয়ে 7 দিন সময় পরে তিনি পৌঁছলেন। সবই নাকি রেকর্ড করা হয়েছে, কিন্তু তারপরও যে ফোনটা নেওয়ার কথা ছিল, সেই ফোনটা পুলিশ নিল না। দেখুন, এ রাজ্যের ক্ষেত্রে আমরা এমন শাসক দলের বিধায়কও দেখেছি, জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে, পাশের পুকুরে নিজের দুটো ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। রেকর্ড পরিমাণ সময় পুকুরে জল ছেঁচে সেই ফোন উদ্ধার করা হয়েছিল। অনুব্রত মণ্ডল, তার ক্ষেত্রে এরকম হবে না তো? রাজ্যের মানুষ দেখতে চাইছে যে শেষ অবধি কি দাঁড়ালো, এই জায়গাতে যন্ত্রমেধা তার মাথা গরম করেছে না, যে বেশি ওষুধ খেয়েছে বলে তাই সেটা হয়েছে। আজকে এআই করেছে বলতে চাইছেন, তার মানে যন্ত্রমেধা চিঠি লিখেছে। আর ক্ষমা চাইলেন কে? অনুব্রত মণ্ডল 2বার চিঠি লিখে। এই কি দাঁড়ালো? এখন তো অনেকে চিঠি লেখেন যন্ত্রমেধা দিয়ে, তাহলে তার জন্যে 2বার চিঠি লিখে ক্ষমা চাইলেন। আজকে অপরাধ যেগুলো হচ্ছে, সেই দুটো ফোনই বাজেয়াপ্ত করা উচিত ছিল। সেই জায়গাতে নাটক, সাজানো নাটক, সেগুলো তৈরি করা হয়েছে। এরকমই প্রত্যেকটা প্রান্তে, রাজ্যের প্রান্তে যে মহাসূর্যের মতো মনে করে তেজ,
কিন্তু তেজটা তাদের নিজস্ব নয়, তাদের অপরাধী সেই জায়গাগুলো প্রভাবশালী হাত আছে বলে যে এই তেজ বেরোয়। আর এই তেজ এমন দেখান যেন মনে হয় ওটাই আইন, ওটাই সংবিধান। আপনি প্রথম 1 নম্বর চ্যানেল এবিপি-কে সমস্যা শেখাচ্ছেন। আমি আলাদা করে দেখাবো। আজকে যে জায়গাতে আপনি করতে পারেন না, 5 দিন 7 দিন চলে গেল, পিছনের দরজা দিয়ে যাকে যেতে হয় তাকে সেই জিনিসগুলো শেখাচ্ছেন। এটা সংবিধান, এটা গণতন্ত্র চলছে। আজকে যে জায়গাতে সাংবাদিকদের পর্যন্ত, আজকে ইউটিউবারদের প্রত্যেককে আপনারা চোখ দেখাচ্ছেন যে এগুলো করা যাবে না, আর আজকে যিনি করলেন তাকে নাকি ধরা যায় না। ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত বড়ই হোক না কেন, তুমি আইনের ঊর্ধ্বে নও। সেই আইনের ঊর্ধ্বে যে নয়, পুলিশ সেটা দেখিয়ে দিন। পুলিশের সেই জায়গা এসছে, সেই জায়গা দেখান, সেটাই তো, তবেই তো রাজ্য চলবে। রাজ্য কেন এগিয়ে যাবে না? আজকে সেই জায়গাটা দেখুন। পুলিশ তার মেরুদণ্ড সোজা রেখে, আজকে পুলিশের মা, পুলিশের স্ত্রী, তার বাড়িতে তিনি মানে লজ্জা, একেবারে যেখানে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেখানে পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? আইসি তার যে সম্মানহানি হয়েছে, তার পরিবারের মা, স্ত্রী, তাদের যে সম্মানহানি হয়েছে সেই নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? যে অনুব্রত মণ্ডল এত প্রোটেকশন তার জন্য কেন? ভাইরাল অডিও সামনে আসার 6 দিনের মাথায় অনুব্রত মণ্ডলকে পুলিশ কিন্তু এই 6টা দিনের মধ্যে জিজ্ঞাসাবাদটুকুও করেনি। 7 দিনের মাথায় নিজের ইচ্ছায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু গতকালও তার ফোনটা বাজেয়াপ্ত হলো না। আর এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠি এবার দিল জাতীয় মহিলা কমিশন, যেখানে বলা হয়েছে জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ নিয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং পুলিশের তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নড়িয়ে দেয়। কি বলবেন ভাস্কর সিনহা? দেখুন, তদন্ত যে চলছে এবং আইনের মধ্যে রয়েছেন এটা আমরা সবাই জানি, এবং তদন্ত কোনোভাবেই যেন প্রভাবিত না হয়। আমরা নিশ্চিতভাবে যারা এখানে রয়েছি বা বিভিন্ন সংবাদ মাধ্যম সহ বিভিন্ন যারা মানুষ রয়েছেন, আইনজীবী রয়েছেন, তারা নিশ্চয়ই এমন কোনো বক্তব্য বা মন্তব্য করবেন না যাতে তদন্ত প্রভাবিত হয়। এবং তদন্তটা কিভাবে হবে সেটা, তদন্ত যে হচ্ছে কিভাবে হবে, কার ফোন বাজেয়াপ্ত করা উচিত, কল ডিটেলস রেকর্ড পাওয়া গেছে, তারপরে কি কি করা উচিত, এই ব্যাপারে নিশ্চয়ই পুলিশকে আমরা নিশ্চয়ই নির্দেশ দিতে পারি না। সুতরাং পুলিশ যদি তদন্ত করে, জানতে চাইতে পারি, আমরা তো জানতে চাইতে পারি যে তদন্তটা আদৌ হচ্ছে, মানে আপনি এটা নিশ্চিতভাবে বলতে পারেন তো যে বীরভূমে যে ঘটনাটা ঘটে গিয়েছে, আপনাকে কি বলেছে? আমি কনফার্মেশন চাইছি, আমি কনফার্মেশন চাইছি যে আপনি নিশ্চিত তো তদন্ত হচ্ছে। না, তাহলে কালকে কি করতে গেছিলেন? বিয়ে বাড়ি নিমন্ত্রণ? না, সেটাই তো আমারও প্রশ্ন, যে কালকে হঠাৎ করে গেলেন, 7 দিন আগের ঘটনা। উনি অসুস্থ ছিলেন, উনি কোথাও পালিয়ে যাননি, উনি এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেটা চেক করে দেখেছেন তো সত্যি প্রক্রিয়াটা কিভাবে? সেটা তো ডাক্তারের রিপোর্ট, আমি তো ডাক্তার নই। আমি তো ডাক্তার নই, আপনিও ডাক্তার নন। ডাক্তার কোথায়? হিটলার চৌধুরী কই? হিটলার চৌধুরী যে রিপোর্ট দিয়েছিলেন তারপরে উনি পৌঁছানোর মতন অবস্থা ছিলেন। হিটলার চৌধুরী কই? যিনি রিপোর্টটা লিখলেন তিনি তো নেই। যিনি ডাক্তার রিপোর্ট দিয়েছেন তাকেও তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনলে তখন তাকে খোঁজ করা যাবে। তাকে আনতে হবে তো তদন্তের মধ্যে। আমি তো সেই কারণে জানতে চাইলাম যে আপনি নিশ্চিত তো ব্যাপারে কি আমরা নির্দেশ দিতে পারি? না না, আমরা নির্দেশ না, আমরা জানতে চাইছি আউট অফ, নিশ্চিতভাবে জানতে পারেন। না, পুরোটাই কি বলুন তো কৌতূহল, একজন সাধারণ মানুষ হিসেবে কৌতূহল, কি রাখা হবে, কি দেখা হবে, হিটলার চৌধুরী কোথায় চলে গেলেন? পুলিশ খুঁজে পেল না এখনো পর্যন্ত। অনুব্রত মণ্ডল তিনি কি কারণ দেখিয়ে 7 দিন পরে পৌঁছলেন? পুলিশ যখন হাজিরা দিল তিনি পৌঁছলেন না। কেন তিনি জাননি বা কি কারণে যেতে পারেনি সেটা প্রকাশিত, এবং আপনারাই সেটা প্রকাশ করেছেন। আমরা কিন্তু এখনো নির্দিষ্ট করে জানি না মেডিকেল রিপোর্টটা আদৌ ভ্যালিড ছিল কিনা, সেটা নিয়ে কিন্তু সকলের মনেই প্রশ্ন আছে। বেশ, ইনভেস্টিগেশনের কথা যখন বলছেন একবার দেখাই, পুলিশ সূত্রে কি দাবি করা হলো। গতকাল পুলিশের সামনে অনুব্রত মণ্ডল পৌঁছেছেন, আইসিকে ফোন করার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন একজন তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গেই বোলপুর থানায় আইসিকে ফোন করেছিলেন তিনি। সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান, তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন। বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল। শর্মিষ্ঠাদির কাছে আমি এই জায়গায় যাবো। দেখুন, অনুব্রত মণ্ডল 7 দিনের মাথায় এখন মনেই করতে পারছেন না কি কথা বলেছিলেন। আর 7 দিন পর যদি এই ফোনটাকেই খুঁজে না পাওয়া যায় তাহলে তদন্ত কোন দিকে যাবে? তদন্তের কথা বলছিলেন ভাস্কর বাবু, সত্যি তো আমাদের প্রত্যেককেই
আমরা কেউই পুলিশের ভূমিকার তো সমালোচনা করতে পারি না, পুলিশ নিঃসন্দেহে নিজের কাজ নিজে করবে, সেটা আমরাও আশা করি। কিন্তু অনুব্রত মণ্ডল যিনি 7 দিন ধরে বাড়িতে রইলেন, কিসের ভিত্তিতে বাড়িতে রইলেন, সেই মেডিকেল রিপোর্ট যিনি দিলেন তিনিই বা কোথায় গেলেন, সেগুলো তো পুলিশ এখনো পর্যন্ত বলতে পারছে না। না না, তদন্ত যে প্রভাবিত হয় এই বাংলায় সেটা আমরা আরজিকর কাণ্ডেও দেখেছি বা বিভিন্ন কাণ্ডেও দেখেছি কিভাবে প্রভাবিত করা হয়, স্পট পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়। এবারেও এআই তত্ত্ব কারা করেছিল নিশ্চয় অন্য কেউ করেনি, তৃণমূল থেকেই করা হয়েছিল। কে করেছিল আপনারা জানেন। এখন কথা হচ্ছে যে দেখুন, এই সরকারটা আসার পরে সবার আগে বর্ণপরিচয়টা তুলে দিয়েছে। বর্ণপরিচয় এখন 14 বছরে পড়ানো হয় না। সুতরাং বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ যে ভাষা আমাদের সংস্কৃতির শিক্ষা দিয়েছিলেন, এখন সেটা চলে না। এখন তৃণমূলের সংস্কৃতি চলে। যাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, রূপশ্রী, যুবশ্রী দিচ্ছি, তাদেরকে যে ভাষায়, কদর্য ভাষায় প্রভোগ করা হয়েছে, বিভিন্ন ইঙ্গিত করা হয়েছে। সব থেকে দুঃখ হচ্ছে যে বাংলার মামাটি মানুষের যিনি প্রধান, তার মুখ থেকে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী একজনই ব্যক্তি আমরা কোনো কথা শুনলাম, এটা সবচেয়ে দুঃখের বিষয়। আর তিনি ঘুমিয়ে থাকবেন কি ভুলে যাবেন? দেখুন, এরা তো বীর বাংলায়। এই পুলিশ এখন নন ফাংশনাল মোডে রয়েছে। এরা শাহজাহানদের খুঁজে পায় না, এরা অনুব্রতদের ধরতে পারে না। যখন কুরুচিকর বক্তব্য প্রকাশ করেছিলেন পুলিশের বিরুদ্ধে, আপনি জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি ভাষা ব্যবহার করেছিলেন, সেটা বিচার চাইছেন, সেটা তদন্ত চাইছেন, সেটা কি চাইছেন না? পুলিশের বিরুদ্ধে যে মানে কটূক্তি করা, অত্যন্ত অশ্লীল কথাবার্তা যে বলার ক্ষেত্রে যে আপনার দলের নেতা যে অভিযুক্ত, এটা কি আপনি জানেন? অনুব্রত মণ্ডল কি অভিযুক্ত না? না, নিশ্চিতভাবে উনি তো অভিযুক্ত তো বটে, সেজন্যই তদন্তের মধ্যে রয়েছে। অনুব্রত মণ্ডল অভিযুক্ত বলেই তো তিনি তদন্ত। অনুব্রত মণ্ডল যদি অভিযুক্ত হয়ে থাকে, তাহলে অভিযুক্তের কাছে যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেগুলো কি অভিযুক্তের কাছেই থাকবে না সেগুলো পুলিশের কাছে যাবে? আজকে তদন্তের ক্ষেত্রে কোন তথ্যটা পুলিশ নেবেন বা কোনটা নেবেন না, সেই স্বাধীনতা পুলিশের আছে। কিন্তু শর্মিষ্ঠা দেবীকে বলছি যে শুভেন্দু অধিকারী যে কটূক্তি বা অশ্লীল কুরুচিকর বাক্য প্রয়োগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে, সেটা আপনাদের সংবাদ মাধ্যমে দেখা গেছে। তার জন্য কি আপনারা তার তদন্ত বা তার বিচার চেয়েছিলেন? দুজনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু কারোরই নিজের অবস্থান নিয়ে নিজের কাছে কোনো ক্লারিফিকেশন নেই। আমি সুব্রতদার কাছে যাই। খুব ইন্টারেস্টিং একটা কথা অনুব্রত মণ্ডল বললেন, একটা না ইনফ্যাক্ট দুটো। একটা হচ্ছে আগে চালচলনটা দেখে নিন। অনুব্রত মণ্ডল যিনি নিজে নাকি অভিযুক্ত, যিনি নাকি তদন্তের আওতায় রয়েছেন, তিনি নাকি এখনো কারোর চালচলন দেখবেন বলছেন। এবং দ্বিতীয় কথা, দেখুন তৃণমূলের অভ্যন্তর থেকে এআই এর প্রসঙ্গ উঠে আসছিল, অনুব্রত মণ্ডল নাকি বলেনি, তার একজন অনুগামী বীরভূমের তৃণমূল নেতা এমনটা দাবি করছিলেন। অনুব্রত মণ্ডল অন্তত এটুকু ক্লারিফিকেশন দিয়েছেন যে পুলিশকে এই ফোনটা তিনি করেছিলেন, কথাগুলো তিনিই বলেছেন। হ্যাঁ, ভুলে গেছেন, ওষুধ খেয়েছিলেন, কি করবেন? প্রথম কথা হচ্ছে যে দেখুন, অনুব্রত মণ্ডলের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তাতে একটা জায়গায় বলা হয়েছিল যে আমি 2 মাস ধরে রাজীবকে বলছি একে সরানোর জন্য। এরা কে রাজীব? রাজীবটা কে? রাজীব নিশ্চয়ই প্রয়াত রাজীব গান্ধী নন। রাজীব নিশ্চিতভাবেই রাজীব কুমার, যার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ আছে, যাকে ডিজি করে রেখেছেন আমাদের রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী। তো রাজীব কুমারের নাম উচ্চারণ করছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যে সরকারি কোনো পদে নেই, এবং বলছেন কি অ্যাক্সেস ডিজিপির সঙ্গে অ্যাক্সেসটা বুঝুন। ডিজিপির তো উচিত ছিল সাংবাদিক সম্মেলন করে এইটা ডিনাল মোডে যাওয়া, যে এই রকম কথা আমার সাথে কেউ বলতে পারেন না। আসলে এটা দিয়ে প্রমাণ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে ওঠান এবং বসান। দেখুন এটা কি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অনুব্রত মণ্ডল গেছেন, পুলিশের সাথে কথা বলেছেন, পুলিশ কি করবে পুলিশের ব্যাপার। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে এই প্রায় 2.25 লক্ষ মানুষ যারা চাকরি করেন, তাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে তারা ঠিক করবে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার যেটা বলার সেটা হচ্ছে চাকরিজীবীদের জন্য পুলিশের কি ভূমিকা, চাকরিজীবীদের জন্য পুলিশ কি ঠিক করবে, 2 লক্ষ পরিবারের জন্য পুলিশ কি করবেন? পুলিশের পরিবারের মা বোনদের, মাকে, স্ত্রীকে নিয়ে যে ভাষা ব্যবহার করে কোনো মানুষের বিরুদ্ধে উনি কি করেছেন ওনার সাবজেক্ট, আমি পুলিশকে বলছি। আপনি কেন পুলিশকে ডিফেন্ড করছেন? চাকরি প্রার্থীদের কথা বললেন না। যারা পুলিশ, যারা কর্মচারী রয়েছেন তাদের বাড়ির লোকেদের, মহিলাদের কথা মান সম্মান কি হবে সেটা তারা বুঝবেন, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমার শুধু বলার, দেখবেন বাড়িতে এরকম হয়, পরিবারে হয়, সমাজে হয়, একটা একরোখা একগুয়ে মাস্তান
সে যখন সোশ্যাল নিয়ম মানে না, অনেক দিন লাগে তাকে বোঝাতে, বাবা তুই যা, সামনের দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে যা, কেউ ছবি তুলবে না। অনুব্রতকে রাজ্যের পুলিশ মন্ত্রী তাই করেছেন এবং এর ঘটনার পর উনি বেরিয়ে যেটা বলেছেন। অনুব্রত মণ্ডলের এই কদর্য হুমকি কাণ্ড যেখানে বারবার প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা, সেখানে এবার পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে তারা। চিঠি পাওয়ার 72 ঘন্টার মধ্যে তদন্তের অগ্রগতি এবং অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করা হয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয়তায় কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজির নাম করেছিলেন অনুব্রত মণ্ডল। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। অডিও ক্লিপে বোলপুর থানার আইসির পরিবার তুলে কদর্য মন্তব্য করতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছে, এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনই নিরীহ নাগরিক। স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ। চিঠিতে জাতীয় মহিলা কমিশন স্পষ্টই লিখেছে, বিষয়টির উপর তারা কড়া নজর রাখছে এবং বিষয়টা যতটা গুরুত্ব দাবি করে ততটাই গুরুত্ব দিয়ে যেন তা দেখা হয়। এবিপি আনন্দ। অনুব্রত মণ্ডলের ফোনে কদর্য হুমকি দেখানোয় এবিপি আনন্দ সম্পাদককে চিঠি পাঠিয়েছে পুলিশ, যার তীব্র নিন্দা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ যে দুপাতার চিঠি পাঠিয়েছে তাতে বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। বিদ্যুৎজনরা দাবি করছেন এটা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ ছাড়া আর কিছু নয়। তোর মাকে হচ্ছে রে বউকে। বোলপুর থানার আইসিকে এই ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার অবশেষে সেই ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন তিনি। হুমকির অডিও ভাইরাল হওয়ার 7 দিনের মাথায়। তবে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে পৌঁছানোর আগে পুলিশের চিঠি পৌঁছে গেছে এবিপি আনন্দ সম্পাদক সুমনদের কাছে। কারণ কি, অনুব্রত মণ্ডল যে গালাগাল আইসিকে দিয়েছেন, এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে? আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল কবে হাজির হবেন তার জন্য অপেক্ষা করে বসে থাকে যে পুলিশ, সেই তারাই আবার এবিপি আনন্দকে চিঠি দেওয়ার ক্ষেত্রে তৎপরতা দেখায়। এই চিঠি পাঠানো নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে তারা। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবিপি আনন্দ সম্পাদক সুমন থেকে পাঠানো দুপাতার চিঠিতে পুলিশ লেখে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে সংযম প্রয়োজন, অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার। অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। এটা একদমই সংবাদ মাধ্যমকে একরকমভাবে ভীতি প্রদর্শন করছে সরকারের একটা উইংস। কেন বলছি, এই ওসি লিগাল সেলের কোনো এখতিয়ারই নেই এই রকমের চিঠি পাঠানোর। উনি তো কোড নন, 1 নম্বর কথা। আর পুলিশ কোনো কেস স্টার্ট করলে তবেই সে এই ধরনের নোটিশ বা কোনো কিছু তার তদন্ত সাপেক্ষে করতে পারে। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি পুলিশের চিঠির শেষ অংশে লেখা হয়, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি এই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা।
তখন পুলিশের বিরুদ্ধে এই ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপিকে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগ্যাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে। পুলিশ যে সমস্ত কাজ করে যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। এবিপি আনন্দকে পুলিশের চিঠির নিন্দা করেছে এপিডিআরও। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তরফে এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলকে হুমকি দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত। কোন চ্যানেল কোন খবর কতটা প্রচার করবে বা কোন সঞ্চালক কোন ঘটনার কি ব্যাখ্যা দেবেন সেটা কি পুলিশ ঠিক করবে নাকি? এই চিঠি দেওয়াকে আমরা পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেই মনে করি। আসলে এই হুমকি চিঠি দিয়ে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করল রাজ্য সরকার। এবিপি আনন্দ। নশ্বরবাবু, পুলিশ নিজের কাজটা না করে সংবাদ মাধ্যমের কাজে কেন এত নাক গলাচ্ছে বলুন তো? সংবাদ মাধ্যমের কাজে নাক গলায়নি, যেটা বলা হয়েছে আপনারাও দেখেছেন, সকলেই দেখেছে যে এই বিষয়টাই একটা তদন্ত চলছে। সেই তদন্তে কোনোভাবেই কারুর প্রতি কোনো রকম ধারণা পোষণ যদি মানুষ করে নেন, প্রি ডিসাইডেড মাইন্ড যদি হয়ে যায় কোনো রকম কোনো কিছু দেখে, সেটার জন্য পুলিশ অনুরোধ করেছেন। কোনো রকম হুমকি দিয়েছেন বলে এই চিঠির বয়ানে হুমকির কোনো হুমকি আছে বলে আমার তো মনে হলো না, যেটুকু আমি বাংলা বুঝি। এখানে একটা তদন্ত চলছে, আপনাকে সেই তদন্তকারী সংস্থার ওপরে আস্থা রাখতে হবে। এবং আমরা যে কোনো তদন্ত চলাকালীন কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো ঘটনা সম্পর্কে যদি আমরা মন্তব্য করি, সেই ব্যাপারে মন্তব্য না করার উচিত। এবং সেটা যে তদন্তকারী সংস্থার যাতে তদন্ত বিজেপির এমপি তাকে কেন, তার বিরুদ্ধে কেন বিজেপি ব্যবস্থা নেবে না, সুপ্রিম কোর্টে কিন্তু সেটা নিয়ে মামলা চলছে। তারপরও কিন্তু আপনারা বারবার প্রশ্ন তুলছেন নেওয়ার জন্য কোনটা যদি ব্যবস্থা নেওয়া উচিত কোনটা ব্যবস্থা নেওয়া অনুচিত, সেটা তো আইনের যারা তদন্ত চলছে তারাই বলবেন। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, এটা কি আপনারা যে কোনো, এখানে শীর্ষেন্দুদা রয়েছেন, আপনি বলুন যে কোনো বিষয় তদন্তের মধ্যে থাকলে সেই তদন্তকে প্রভাবিত করে কোনো বিষয়, সেটা কি আমরা করতে পারি? আমি শীর্ষেন্দুদার কাছে যাই। যে অডিও ক্লিপটা ভাইরাল হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, একেবারে পাবলিক প্ল্যাটফর্মে চলে এসেছে। আজকে অনুব্রত মণ্ডল 7 দিন পরে নিজের ইচ্ছায় পেছনের দরজা দিয়ে হাসি মুখে ঢুকলেন এসডিপিও অফিসে। ফোনটা এখনো তার কাছে রয়েছে, যেখানে তার তথ্য প্রমাণ রয়েছে। তদন্তের যে গোল্ডেন পিরিয়ড বলা হয়, সেই পিরিয়ডটা কিন্তু এক্ষেত্রেও পেরিয়ে গিয়েছে। পুলিশ কি করছে সেটা আমরা জানি না, তদন্তের মতো চলছে। নিঃসন্দেহে পুলিশ তার কাজ করছে, এটা আমরা ধরে নিতে পারি নাগরিক হিসাবে। কিন্তু এখানে বারবার যদি দেখানো হয় তাহলে সমস্যাটা কোথায়? এখানে কি ধরনের ইন্টারফারেন্স হতে পারে? প্রভাবিত যে কথাটা বলছেন, কিভাবে প্রভাবিত হতে পারে? সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। ভারতীয় সংবিধানের 19-এর 1 ক ধারায় পরিষ্কার করে বলা আছে, মত ও বাক স্বাধীনতা যেমন নাগরিকের আছে, সংবাদ মাধ্যমেরও আছে সত্যকে দেখানোর। এখানে কোনো রকম ভয় দেখানোর মতো জিনিস করবার কোনো প্রয়োজন হয় না, কারণ এই 1 নম্বর চ্যানেলকে সংযম দেখানো দরকার পুলিশকে নেই। এটা সুপ্রিম কোর্টও বলেছে কিন্তু এক জায়গায়, আপনার বেলায় আমি বলিনি যে আপনারা মিডিয়া ট্রায়াল করতে পারেন কি। মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে কথা এখানে মিডিয়া ট্রায়াল কোথায় হচ্ছে? আজকে এখানে আমরা কি মিডিয়া ট্রায়াল করতে পারি? তাহলে মিডিয়া ট্রায়াল কথাটা দিয়ে সেটা সামনে দেখানো হচ্ছে। সেটার মধ্যে মিডিয়া ট্রায়াল কি এটাকে বলে? এটাকে কি মিডিয়া ট্রায়াল বলে, নাকি যেটা ঘটেছে বাস্তবে এবং ঠিক অসাংবিধানিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সবটা কিন্তু বিপ করা রয়েছে। এরকম একটা বিষয়ে সুপ্রিম পরিষ্কার করে বলা আছে, সুপ্রিম কোর্ট আমাদের বলেছিলেন যে মিডিয়া ট্রায়ালের থেকে আমরা না যাই। সুতরাং আমরা মিডিয়া ট্রায়াল করতে পারি না। আমাদের দেশের আইন ব্যবস্থার মধ্যে মিডিয়া ট্রায়ালের কোনো প্রভিশন নেই। সমস্যাটা হচ্ছে সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম কেন দেখাবে, কিন্তু যিনি বললেন তিনি কেন বললেন এবং তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিল সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে না। এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তিনি কি করে এত হাসি মুখে নিজের খুশি মতো যাচ্ছেন আসছেন, জিজ্ঞাসাবাদ করছেন, সেখানে একেবারে সুন্দর একটা প্রোটেকশন, একটা গার্ড রয়েছে। সংবাদ মাধ্যম কেন দেখাবে? আপত্তির জায়গা। আমি প্রথম আপনার একটা কথা নিয়ে বলছি, সেটা হচ্ছে যে গোল্ডেন টাইম চলে গেল। এয়ারপোর্টে যারা সোনা চুরি করে
তারা গোল্ডেন টাইমও চুরি করবে। 1 2 নম্বর কথা হচ্ছে, দেখুন এইরকম একটা আইনি অস্পষ্টতা থাকলে পরে একটা সংগঠিত সংবাদ মাধ্যম তার সম্পাদককে পুলিশ এইরকম থ্রেট করতে পারে, তাহলে একজন ইন্ডিভিজুয়ালের ফ্রিডম অফ স্পিচ সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। এইরকম একটা পুলিশ স্টেট তৈরি করা হচ্ছে পশ্চিমবাংলায়, যেইটা মানুষের জন্য ভয়াবহ বিপদ। লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন একটা কথা হচ্ছে যে ওটা তদন্ত চলছে, ওটা সাবজুডিস আছে, তো সাবজুডিস আছে এবং তদন্ত চলছে, ভালো কথা, আমরা সবাই জানি। তাহলে সাবজুডিস এবং তদন্ত চলার বিষয়ে যদি কোনো কথা বলা না যায়, এই আইন বলা যেতে পারে না, কিন্তু মিডিয়া ট্রায়ালটা করা যায়। আমি বলিনি, আমি করা যায় না, তো মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রেই এটা বলা, এটা মিডিয়াকে বলেছে। আরে আমি বলছি তো মিডিয়া ট্রায়াল করা যায় না, এক নম্বরে যায় না। আচ্ছা আমি বলছি তো, আমি একমতই বলছি যে মিডিয়া ট্রায়াল করা যায় না। এই যে মিডিয়া ট্রায়াল করা যায় না, এটা কবে মনে পড়ে? না সেটা কবে মনে পড়ে? এটা আমাদের দেশের আইনে ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কথা নয়। আমি একমতই তো বলছি, আর অসুবিধাটা কোথায় হচ্ছে? আমি তো একমতই বলছি, আমি বলছি এইটা কবে মনে পড়লো, একটু জানা দরকার। যখন শাসক দল রাডারে দুই আমি বলছি, আচ্ছা সুপ্রিম কোর্টের কথা মান্যতা দিয়ে চলতে হবে, এটাই তো হওয়া উচিত। তাহলে চাকরি নিয়ে যে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে, চাকরিকে আলাদা করা, চোরদের আলাদা করা, সেইটার মান্যতা দেওয়া হচ্ছে না কেন? সেটা জিজ্ঞেস করছি। সঠিক বলছেন না, কারণ চাকরিজীবীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী নোটিফিকেশন জারি হয়েছে, সেটাই মানা হচ্ছে। আমি প্রসঙ্গ অনুব্রত মণ্ডলের এই হাজিরা নিয়ে গত এক সপ্তাহ ধরে যে হাজারো টানাপোড়েন হলো, অনুব্রত মণ্ডল কিন্তু এদিন যে হাজিরা দিলেন, গতকাল যে পৌঁছলেন, তার নেপথ্যেও কিন্তু বিরোধীরা সেটিং দেখছে, শাসক দল কিন্তু তার পাল্টা জবাবও দিয়েছে। ওকে পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, তাই গেছে। পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? পুলিশকে লেজে ঘুরিয়ে মেরেছে, পুলিশকেও যে ভাষায় কথা বলেছে, তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ, এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। এটা আইনের প্রসেস একটা। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন, সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি ক্ষমা চেয়েছেন। পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তিনি আবার সেখানে গেছেন, ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। সমীক্ষাদি, আপনারা অকারণ মাথা ঘামাচ্ছেন কেন? আইন তো আইনের মতো চলছে, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। দেখুন, ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেস খুশি হয়ে গেছে, হাসি মুখে উপস্থিত হয়েছেন পেছনের দরজা দিয়ে অনুব্রত মণ্ডল, পুলিশও বোধহয় খুশি হয়েছে। না এটাই হচ্ছে এগিয়ে বাংলা। আপনারা বারবার ছবি দেখাচ্ছেন, তার হাঁটা দেখছেন, তিনি যে হাজিরা দিচ্ছেন, তার বিন্দু মাত্র তার অনুশোচনা আছে। আজকে তো একদমই ঠিক তাই, যে তাকে বলা হয়েছে তুমি ভাই 2 দিন ঘুমিয়ে থাকো, তারপরে এসে সেটিং তত্ত্ব বলা হচ্ছে, একদমই ঠিক। আসল কথা হচ্ছে সংবাদ মাধ্যম যদি না থাকতো, আমরা প্রার্থ অর্পিতার ওই খাটের তলায় ওই অত কোটি কোটি টাকার আমরা খবর জানতাম না। সংবাদ মাধ্যম না থাকলে এই বিপুল পরিমাণ চাকরি চুরি আমরা জানতে পারতাম না। সংবাদ মাধ্যম না থাকলে আমরা তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্রের ভান্ডার উদ্ধার হচ্ছে আমরা জানতে পারতাম না। এই জন্যই সংবাদ মাধ্যমের উপরে খবর দেখাবেন, সংবাদ মাধ্যম নিশ্চয়ই ট্রায়াল করবেন না, সংবাদ মাধ্যমের সঙ্গে 25-75 আমরা তো খবরটুকুই দেখিয়েছি, আমরা তো খবরটুকুই দেখিয়েছি। অনুব্রত মণ্ডল যে খবরটা শিরোনামে উঠেছেন সেই খবরটা দেখিয়েছি। সংবাদ মাধ্যম এটা সংবাদের অংশের মধ্যে পড়ছে। তিনি বলছেন চাকরি থেকে সরিয়ে দাও রাজীব কুমারকে, তার জন্য তাকে কোনো ইন্টারোগেট করা হয় না, অথচ আপনাদের এবিপি সংবাদ মাধ্যমের গুরুত্বটাকে কেউ অস্বীকার করছে না। সংবাদ মাধ্যমের প্রতিবাদ করেছিলেন বলে কোন জায়গাতে সংবাদ মাধ্যম যাতে এবং এই বাংলাতে ব্যবস্থার মধ্যে কোনো একদমই, এবং সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে যখন এত কথা বলছেন ভাস্কর বাবু, তখন এটাও নিশ্চয়ই মানবেন যে কদর্য ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ যদি যথাযোগ্য ব্যবস্থা নিত, যদি তাকে গ্রেফতার করে নিত, এই সংবাদ মাধ্যম সেটাও কিন্তু বারে বারে দেখাতো, এবং পুলিশের সক্রিয়তা সেটাও কিন্তু আমরা বারে বারে বলতাম। হয়নি, সেই কারণে যেটা ঘটেছে, যেটা বাস্তব, সাধারণ মানুষকে সেটাই জানাতে হবে। অনুব্রত মণ্ডলের এই কুকথা বিতর্ক শুরু হওয়ার পর থেকেই কিন্তু একেবারে বেপাত্তা হয়ে গিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী, যিনি ইস্যু করেছিলেন ওই মেডিকেল সার্টিফিকেট। মঙ্গলবার থেকে তার রামপুরহাটের ফ্ল্যাটে ঝুলছে তালা। রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সংবাদ মাধ্যমের খবর দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
7 দিন পর অবশেষে বৃহস্পতিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন যে চিকিৎসক, সেই হিটলার চৌধুরী কোথায়? তার কিন্তু এখনো কোনো খোঁজ নেই। এই চৌধুরী, রেজিস্ট্রেশন নম্বর 87845। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। ইনি অনুব্রত মণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দেন মেডিকেল সার্টিফিকেটে, যিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার অর্থাৎ BMOH। তিনি আবার শান্তিনিকেতনের একটি বেসরকারি মেডিকেল কলেজের RMO, যে মেডিকেল কলেজের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পীঠ। কিন্তু কোথায় গেলেন চিকিৎসক হিটলার চৌধুরী, যার মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে? তাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার পরামর্শ মেনে 5 দিন বেড রেস্টের পর পেছনের দরজা দিয়ে হলেও বোলপুর SDPO অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বিতর্ক শুরু হবার পর মঙ্গলবার দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। ফোন করা হলেও তার মোবাইল ফোন বেজে গিয়েছে, উত্তর দেননি মেসেজে। রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন উনি হাসপাতালে যাচ্ছেন। তবে BMOH কি করে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হলেন বা রোগী দেখলেন তা নিয়ে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। সংবাদ মাধ্যমের খবর দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও পরিতোষ দাসের রিপোর্ট, ABP আনন্দ। শীর্ষেন্দুদা, এই ডক্টর চৌধুরী তিনিও তো পার্ট অফ ইনভেস্টিগেশন, তাহলে পুলিশ তারও হদিশ পাচ্ছে না। এখানেও কি তাহলে পুলিশ ব্যর্থ না নিষ্ক্রিয়? অবশ্যই ব্যর্থ, নিষ্ক্রিয়। একটা জিনিস হচ্ছে BMOH কখনো কোনো জায়গায় RMO হতে পারেন না। তিনি তার সার্টিফিকেট দিচ্ছেন, এটা ভুয়ো সার্টিফিকেট। এই জায়গাতে মেডিকেল কাউন্সিলও কিছু করেন না, স্বাস্থ্য ভবনও কিছু করেন না। আজকে এই অনুব্রতকে সামলানো উচিত ছিল 2013-র আগের থেকেও, যখন পুলিশের মাথায় বোমমারণ বলেছিলেন। আজকে মনে পড়ছে যে 1818 সালে মেরি শেলির একটা কিংবদন্তি উপন্যাসটি বুঝিয়ে দিচ্ছিল যে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন শেষ অবধি নিহত হয়েছিলেন এই তারই শিষ্ট দানবের হাতে। এটা ভাবতে হবে যে তাকে তৈরি করেছিলেন, সেই তৈরি করাতে প্রভাবশালী হাতটা তুলে নিন, না হলে অসুস্থ দানব কিন্তু আপনাদের শেষ করে দেবে। কোনো চিকিৎসক যদি কাউকে সুস্থ বা তার অসুস্থতার জন্য কোনো সার্টিফিকেট দিয়ে থাকেন, সেটা তদন্তের আওতায় কি করে আসে আমি জানি না। এবং তদন্তের জন্য তাহলে তাকে কি আপনাকে যদি অসুস্থ, প্রথম কথা দুটো দিক আসে। প্রথম কথা তিনি একজন নন প্র্যাকটিশনার, দ্বিতীয় কথা তিনি সরকারি প্রশাসনিক একজন দায়িত্বে রয়েছেন। তিনি এই প্রাইভেট মেডিকেল কলেজে RMO হিসেবে তিনি কিভাবে নিজের দায়িত্ব পালন করেন, প্রথম তার ভূমিকা। দ্বিতীয়, যাকে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছেন তিনি কিন্তু অত্যন্ত গুরুতর একটি ঘটনায় অভিযুক্ত। ডাক্তারের অভাব ছিল, একটা গুরুত্বপূর্ণ অপারেশন চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার জন্য এসপি গড়াইকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এবং দেখুন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর অধীন একজন ডাক্তার, ডাক্তার এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু একই সঙ্গে সরকারি এবং বেসরকারি দুটোর সঙ্গে যুক্ত এরকম গুরুত্বপূর্ণ অপরাধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নীরব। কিন্তু দুটো একসঙ্গে থাকতে পারে না, এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ সার্টিফিকেট দেওয়ার জন্য প্রাইভেট মেডিকেল কলেজের তিনি সেখানে প্রাইভেট মেডিকেল কলেজের RMO, এটা কি আইনযোগ্য একটা ব্যাপার? যদি তার কাজে কোনো আপত্তির জায়গা না থেকে তাকে শর্মিষ্ঠা দিই, নিখোঁজ কেন 5 দিন ধরে? না BMOH RMO হতে পারে না, কথাটা পুরো ভুল। কারণ যেখানে চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, স্কুলে পরীক্ষা না দিয়ে ডাক্তার হয়ে যাচ্ছে, এখানে সবকিছু হয়। এখানে ওটা পারে না বললে কিছু না, বলে তৃণমূলের মানে অনুগামী হলে সবকিছু হয়। আমার কথা, চিকিৎসক কারুর পরামর্শে এই সার্টিফিকেট দিয়েছিলেন, আবার কারুর পরামর্শে সার্টিফিকেট দিয়েছিলেন। তিনি এখন তাহলে এবার থেকে আগামী দিনে খুঁজে পাওয়া যায় কিনা, পুলিশ কতদিনে খুঁজে পায়, আমাদের নজর থাকবে। আপাতত আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।